কল্পনা করুন সালটা হয়তো 2027 বা 2028। আপনি রোজকার মতো সকালে চা হাতে নিউজ চ্যানেলটা খুললেন আর ব্রেকিং নিউজে দেখলেন ভারতের মানচিত্র থেকে পুরো উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের 8টি রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার আর কোনো যোগাযোগ নেই। মিলিটারি কনভয় আটকে গেছে, সাপ্লাই চেন ভেঙে পড়েছে। না, এটা কোনো হলিউডের থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা কোনো কাল্পনিক ভয় দেখানো গল্পও নয়। এটা আমাদের দরজার কড়া নাড়তে থাকা এক ভয়ঙ্কর বাস্তব, যা যে কোনো দিন ঘটতে পারে যদি আমরা আজই সতর্ক না হই। একবার ভারতের ম্যাপের দিকে খুব ভালোভাবে তাকান। আমাদের এই বিশাল ভারতবর্ষের বুক চিরে উত্তর পূর্বের এই 8টা রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে জুড়ে রেখেছে একটি অত্যন্ত সরু রাস্তা। চওড়া কত জানেন? মাত্র 22 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 22 কিলোমিটার চওড়া একটি গলি, যাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় ভারতের অ্যাকিলিস হিল বা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। ভাবছেন 22 কিলোমিটার মানে তো অনেক। বাইকে স্টার্ট দিলে বাংলাদেশ বর্ডার থেকে নেপাল বর্ডারে পৌঁছতে আপনার সময় লাগবে মেরে গেটে আধ ঘন্টা থেকে 40 মিনিট। একদিকে নেপাল, একদিকে ভুটান, ঠিক নিচে বাংলাদেশ, আর ওপরে ডোকালামের কাছে তীক্ষ্ণ নজর রেখে বসে আছে লাল ফৌজের দেশ চীন। এই 22 কিলোমিটার যদি কোনোভাবে একবার শত্রুর দখলে চলে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে গোটা নর্থ ইস্ট ভারতের থেকে হাতছাড়া হয়ে যাবে। দশকের পর দশক ধরে এই করিডোরকে অরক্ষিত ফেলে রাখা হয়েছে। বর্ডার এলাকার ডেমোগ্রাফি বা জনসংখ্যার সমীকরণ চোখের সামনে বদলে যাচ্ছে, অনুপ্রবেশ বাড়ছে, আর আমরা যারা সাধারণ মানুষ মেতে আছি রোজকার সস্তা রাজনৈতিক তরজায়। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির সাউথ ব্লক বা ভারত সরকার কি সত্যিই হাত গুটিয়ে ঘুমোচ্ছে, নাকি এই নিস্তব্ধতার আড়ালে লোকচক্ষুর অন্তরালে তৈরি হচ্ছে এমন এক মাস্টার প্ল্যান যা গোটা দেশের ভূ রাজনীতিকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে? উত্তরবঙ্গের এই অত্যন্ত স্পর্শকাতর অংশ, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, এগুলোকে কি এবার রাজ্যের হাত থেকে বের করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি করবার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে? আজকের এপিসোডে আমরা কোনো পলিটিক্যাল গিমিক বা রটনা নিয়ে কথা বলবো না। আজ আমরা নিখাত প্রমাণ, ম্যাপ এবং ফ্যাক্টস নিয়ে ডিকোড করব স্বরাষ্ট্র মন্ত্রকের সেই সাইলেন্ট মিশন, যা ভারতের ইতিহাস বদলে দিতে পারে। আজকের বিশ্লেষণ আপনার ঘুম উড়িয়ে দেবে। যারা এখনও আরাম কেদারায় বসে ভাবছেন, আরে ভাই 22 কিলোমিটার চওড়া রাস্তা মানে তো অনেক, এখানে কি আর এত সহজে কেউ ঢুকে পড়বে, তাদের একটু রিয়েলিটি চেক দেই। শুনুন, এই শিলিগুড়ি করিডর দিয়ে আপনি যদি বাইক চালান, বাংলাদেশ বর্ডার থেকে নেপাল বর্ডারে পৌঁছতে আপনার সময় লাগবে মাত্র 40 মিনিট। হ্যাঁ, আপনার দেখা একটা ওয়েব সিরিজের এপিসোড শেষ হওয়ার আগেই আপনি একটা আন্তর্জাতিক বর্ডার থেকে আরেকটা আন্তর্জাতিক বর্ডারে পৌঁছে যাবেন। এই 22 কিলোমিটার রাস্তার ভৌগোলিক অবস্থানটা কতটা ভয়ঙ্কর সেটা একবার বিশ্লেষণ করে দেখুন। এর একদিকে রয়েছে নেপাল, আর একদিকে ভুটান, ঠিক নিচে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে কিন্তু বাংলাদেশ, আর ওপরের দিকে ভুটানের ঠিক ওপরেই রয়েছে চুম্বি ভ্যালি, যেখানে ড্রাগনের মতো ওঁত পেতে বসে আছে চীন। আপনাদের কি 2017 সালের ডোকালাম স্ট্যান্ড অফের কথা মনে আছে? কেন ভারতীয় সেনা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে টানা 73 দিন চীনের বিশাল বাহিনীর চোখে চোখ রেখে রুখে দাঁড়িয়েছিল? ভুটানের জমিতে চীনের রাস্তা তৈরি নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ছিল? কারণটা লুকিয়ে আছে এইখানেই। ডোকালাম থেকে এই শিলিগুড়ি করিডরের আকাশপথে দূরত্ব মাত্র 130 কিলোমিটার। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে 130 কিলোমিটার বা 22 কিলোমিটার কোনো দূরত্বই নয়। চীনের কাছে এমন অ্যাডভান্সড আর্টিলারি এবং মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে, যা দিয়ে তারা পাহাড়ের চূড়ায় বসে 1 ইঞ্চি বর্ডার পার না করেও সরাসরি এই করিডরে স্ট্রাইক করতে পারে। এটা শুধু ভারতের অ্যাকিলিস হিল বা সবথেকে বড় উইকেট পয়েন্ট নয়, মিলিটারি স্ট্র্যাটেজির ভাষায় এটা হলো একটা ডেডলি চেক পয়েন্ট। শত্রুপক্ষ যদি শুধু এই 22 কিলোমিটারের জায়গার ওপর বোমাবর্ষণ করে, রাস্তা আর রেল লাইন উড়িয়ে দেয়, ব্যাস গেম ওভার, গোটা নর্থ ইস্ট কাট আউট। একবার ঠান্ডা মাথায় ভাবুন, যদি আজ চীন বা অন্য কোনো শত্রুর সাথে যুদ্ধ শুরু হয় আর এই করিডর অবরুদ্ধ হয়ে যায়, কি হবে? আমাদের মিলিটারি কনভয় কিভাবে আসামে পৌঁছবে? কিভাবে অরুণাচল প্রদেশে চীনের গ্রাউন্ড ফোর্সের অনুপ্রবেশ ঠেকাবে আমাদের মিলিটারি? আর বিপদটা শুধু মিলিটারির নয়, উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের প্রায় 5 কোটি মানুষের লাইফলাইন এই রাস্তা। চাল, ডাল, ওষুধ থেকে শুরু করে ইন্টারনেট কেবল, পেট্রোলিয়াম পাইপলাইন
সবকিছু এই সরু সুতোর উপর দিয়েই যায়। আকাশপথে কতটুকু সাপ্লাই দেওয়া সম্ভব? গোটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং সাপ্লাই ব্যবস্থা এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা আমাদের নিজেদের দেশেই প্যারালাইজড হয়ে যাব। দশকের পর দশক ধরে আমরা এই জায়গাটাকে একটা সাধারণ হাইওয়ের মতো ফেলে রেখেছি। কেন? আমরা কি ঘুমোচ্ছিলাম? নাকি আমরা ভেবেছিলাম কূটনীতি আর মিষ্টি কথা দিয়ে দেশ বাঁচানো যায়? মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে ইমোশন বা দয়ার কোনো জায়গা নেই। আপনি যেখানে দুর্বল, শত্রু ঠিক সেখানেই আপনাকে আঘাত করবে। 1962 সালের যুদ্ধে আমরা এর মাসুল দিয়েছিলাম। আজ এত বছর পর শত্রু যখন নতুন করে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তখন এই 22 কিলোমিটার রাস্তাকে যে কোনো মূল্যে সুরক্ষা করাটাই কি সব থেকে বড় দাবি নয়? আপনাদের কি মনে হয়? এতক্ষণ তো আমরা বাইরের বিপদের কথা বললাম, চীন, ডোকালাম, আর্টিলারি, কিন্তু আসল থ্রিলারটা লুকিয়ে আছে দেশের ভেতরেই। মিলিটারির ভাষায় একটা কথা আছে, শত্রু যদি তোমাদের দুর্গের ভেতরেই ঢুকে পড়ে, তবে বাইরের দেওয়াল যতই মজবুত হোক, দুর্গ পতন অনিবার্য। শিলিগুড়ি করিডোর এবং তার আশেপাশের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই এলাকার ডেমোগ্রাফি বা জনসংখ্যার সমীকরণ গত 3-4 দশকে যেভাবে বদলেছে, তা কি আপনারা খেয়াল করেছেন? যদি একটু গভীরভাবে ডেটা বা পরিসংখ্যানের দিকে তাকান, আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। জাতীয় গড়ের তুলনায় এই নির্দিষ্ট বর্ডার এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেশি। কেন বলুন তো? শুধু এই এলাকাগুলোতেই কেন? বেআইনি অনুপ্রবেশ বা ইলিগ্যাল ইমিগ্রেশনকে আমরা এতদিন স্রেফ একটা সাধারণ রাজনৈতিক ইস্যু বা ভোটের অঙ্কের চশমা দিয়ে দেখেছি। আমরা ভেবেছি কিছু গরিব মানুষ বর্ডার পেরিয়ে কাজের খোঁজে আসছে, এতে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু জিওপলিটিক্সের এক্সপার্টরা বলছেন অন্য কথা। এটা কোনো সাধারণ মাইগ্রেশন নয়, এটা হলো ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার বা জনতাত্ত্বিক যুদ্ধ। অর্থাৎ কোনো অস্ত্র না চালিয়ে স্রেফ বেআইনিভাবে লোক ঢুকিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এলাকার ডেমোগ্রাফি বা চরিত্র সম্পূর্ণ পাল্টে দেওয়া। একবার ঠান্ডা মাথায় এই মাস্টার প্ল্যানটা বোঝার চেষ্টা করুন। বর্ডারের এই এলাকাগুলোতে যদি ডেমোগ্রাফি পাল্টে যায়, তবে দেশের নিরাপত্তার ওপর কী প্রভাব পড়বে? কল্পনা করুন, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের ত্রিশক্তি কর্পস এবং অন্যান্য মিলিটারি কনভয়কে রাতের অন্ধকারে এই 22 কিলোমিটার রাস্তা দিয়ে আসাম এবং অরুণাচলে পৌঁছতে হবে। কিন্তু হঠাৎ দেখা গেল লোকাল লেভেলে কোনো একটা দাঙ্গা, প্রোটেস্ট বা রোড ব্লক তৈরি করা হলো। হাইওয়েতে বা হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দিল সেই সব মানুষ, যাদের কোনো বৈধ পরিচয়পত্র হয়তো নেই। শত্রুপক্ষকে আমাদের মিলিটারির ওপর বোম ফেলতে হবে না, আমাদের সাপ্লাই চেইন আটকে দেওয়ার জন্য মিলিটারির মুভমেন্টকে স্লো করে দেওয়া হলো। ওই এলাকার ভেতরে লুকিয়ে থাকা স্লিপার সেল, অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টরাই যথেষ্ট। মিলিটারির কনভয় যখন দেশের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়বে, তখন বর্ডার কে সামলাবে? এই সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ কি এমনি এমনি হচ্ছে? এটা কি সত্যিই একটা কাকতালীয় ঘটনা, নাকি আমাদের ঘুণে ধরা সিস্টেমের জাল আধার কার্ড বা ভোটার আইডির ফাঁক, এইগুলো দিয়ে অনেক বড় বড় গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে কি? একটা টাইম বোমা টিকটিক করছে শিলিগুড়ি করিডোরের ঠিক নিচে, আর এই টাইম বোমার নামই হলো অনুপ্রবেশকারী। ভারত বারবারই টু ফ্রন্ট ওয়ার নিয়ে চিন্তিত, অর্থাৎ চীন এবং পাকিস্তান। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এখন বুঝতে পারছে আসল বিপদটা 2.5 ফ্রন্ট, অর্থাৎ যার ওই হাফ ফ্রন্টটা হলো দেশের ভেতরে বসে থাকা ওই উইপোকার দল, যারা ভেতর থেকে দেশের শিকড় কেটে দিচ্ছে। আমি আপনাদের কাছে সোজা প্রশ্ন রাখছি, এই যে দশকের পর দশক ধরে ভোট ব্যাংকের স্বার্থে বর্ডার এলাকার ডেমোগ্রাফি পাল্টে যেতে দেওয়া হলো, এর দায় কার? এটা কি শুধুই পলিটিক্স, নাকি ভারতের গলা টিপে ধরার একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজি? কমেন্ট বক্সে ঝড় তুলুন, জানান আপনাদের কি মনে হয়। এবার আসি আসল থ্রিলারে। আপনারা হয়তো এই খবরগুলো মেইনস্ট্রিম নিউজ চ্যানেলে দেখছেন না, কারণ তারা হয়তো কোনো সেলিব্রিটি স্ক্যান্ডেল বা পাড়ার ছোটোখাটো রাজনৈতিক তরজা নিয়ে প্রাইম টাইম শো করতে ব্যস্ত। কিন্তু যখন পুরো দেশ অন্যদিকে তাকিয়ে রয়েছে, আর তখন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক নীরবে তাদের জিওপলিটিক্যাল ঘুঁটি সাজিয়ে ফেলেছে। আপনারা ভাবছেন ভারত সরকার কি হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। পর্দার আড়ালে এমন এক সাইলেন্ট অপারেশন চলছে, যার ব্লুপ্রিন্ট শুনলে আপনি চমকে উঠবেন। চলুন ফ্যাক্টস এবং ডেটা দিয়ে প্রমাণ করি। ফ্যাক্টস নাম্বার 1, 7টি লাইফলাইন হাইওয়ে টেকওভার। চিকেন স্নেকের আশেপাশের 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়ে এবং রাস্তার নিয়ন্ত্রণ সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র
কেন্দ্র নিজেদের হাতে তুলে নিচ্ছে। কেন? আপনারা হয়তো ভাববেন, আরে রাস্তা তো রাজ্যের পূর্ত দপ্তরের আন্ডারেও থাকতে পারতো। না, পারতো না, কারণ এগুলো সাধারণ রাস্তা নয়, এগুলো হলো মিলিটারির ধমনী। যুদ্ধের সময় কোনো রাজ্যের প্রশাসনিক অনুমতি বা লাল ফিতের ফাঁসের জন্য মিলিটারি কনভয় 1 মিনিটও অপেক্ষা করতে পারবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের মাধ্যমে এই রাস্তাগুলোকে এমনভাবে চওড়া ও মজবুত করা হচ্ছে যাতে ভারী যুদ্ধ ট্যাঙ্ক এবং আর্টিলারি বন্দুক কোনো বাধা ছাড়াই চোখের নিমেষে বর্ডারে পৌঁছতে পারবে। ফ্যাক্টস নাম্বার 2, বিএসএফের হাতে 120 একর জমির মেগা অ্যালটমেন্ট। সম্প্রতি 120 একর বিশাল জায়গা বিএসএফের এবং অন্যান্য সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে। 120 একর জায়গা মানে বুঝতে পারছেন, এটা শুধু কয়েকটা তাঁবু খাটানোর জায়গা নয়, কিন্তু এখানে তৈরি হবে পার্মানেন্ট মিলিটারি গ্যারিসন, র্যাডার স্টেশন, হেলিপ্যাড এবং লজিস্টিক বেস। এত বছর ধরে যে বর্ডার ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ জমির জটে আটকে ছিল, তা এখন যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হচ্ছে। কেন এত তাড়া? কারণ এই যে আগে বললাম, সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ, অনুপ্রবেশের সেই সাপ্লাই লাইনকে চিরতরে কেটে দেওয়ার জন্য এই মাস্টার স্ট্রোক। ফ্যাক্ট নাম্বার 3, বাগডোগরা থেকে ডুমডাঙ্গি আন্ডারগ্রাউন্ড টানেল। এটাই হলো গেম চেঞ্জার। এবার যে ফ্যাক্ট আপনাদের সামনে দেব, সেটা শুনলে আক্ষরিক অর্থেই আপনাদের গায়ে কাঁটা দেবে। আপনারা কি জানেন বাগডোগরা থেকে ডুমডুঙ্গি পর্যন্ত এই যে আন্ডারগ্রাউন্ড মেট্রো বা সুড়ঙ্গ তৈরি করবার প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে, এটার কারণ কি জানেন? অনেকেই প্রশ্ন করতে পারেন, মাটির ওপর দিয়ে এত রাস্তা থাকতে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন? এখানেই লুকিয়ে আছে মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ কৌশলের আসল ব্লুপ্রিন্ট। বর্তমান যুগে যুদ্ধ মাটিতে হয় না, হয় আকাশে এবং মহাকাশে। চীনের কাছে রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী স্যাটেলাইট সার্ভিলেন্স বা নজরদারি সিস্টেম। মাটির ওপর দিয়ে আমাদের মিলিটারি একটা জিপ গেলেও তারা স্যাটেলাইট থেকে সেটা ট্র্যাক করতে পারে। আমাদের নর্থ বেঙ্গলের সুকনাতে রয়েছে ভারতীয় সেনার অন্যতম দুর্ধর্ষ ত্রিশক্তি কর্পস। যুদ্ধের সময় এই ত্রিশক্তি কর্পসকে যদি ডুমডাঙ্গি বা বর্ডারে অন্যান্য পজিশনে মুভ করতে হয়, তবে মাটির ওপর দিয়ে গেলে তবে তা হবে শত্রুর এয়ার স্ট্রাইক বা ড্রোন অ্যাটাকের সহজ নিশানা। কিন্তু এই আন্ডারগ্রাউন্ড টানেল ব্যবহার করে আমরা মিলিটারি কনভয়, অস্ত্রশস্ত্র এবং লজিস্টিক্স সম্পূর্ণ রাডারের আড়ালে শত্রুর স্যাটেলাইটকে অন্ধ করে দিয়ে চোখের নিমেষে নিজের পজিশনে পৌঁছে যাব। শত্রু টেরও পাবে না মাটির তলা দিয়ে ভারতের আসল শক্তি কিভাবে পজিশন নিয়ে নিয়েছে। এখন বিন্দুগুলোকে জুড়ুন, হাইওয়ে দখল কেন্দ্রের হাতে, স্ট্র্যাটেজিক জমি সেন্ট্রাল ফোর্সের হাতে, আর তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার। এর মানে কি দাঁড়াচ্ছে? রাজ্য প্রশাসনের হাত থেকে কি অত্যন্ত সুকৌশলে এই স্পর্শকাতর এলাকার কন্ট্রোল কেন্দ্র নিজেদের হাতে নিয়ে নিচ্ছে? এই বিশাল আয়োজনের শেষ পরিণতি কি তবে সত্যিই শিলিগুড়ি করিডরকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি ঘোষণা করবে? আপনাদের কি মনে হয়, ভারত সরকার কি ভারতের ভেতরে ভেতরে সেই ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে? কমেন্ট সেকশনে আপনাদের যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আমাদের জাতীয় নিরাপত্তা কি কোনো রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি, লাল ফিতের ফাঁস বা লোকাল ব্যুরোক্রেসির ওপর ছেড়ে দেওয়া যায়? যখন প্রশ্ন দেশের অস্তিত্বের, যখন প্রশ্ন উত্তর পূর্ব ভারতের 5 কোটি মানুষের লাইফলাইনের, তখন কি সেই স্পর্শকাতর এলাকার কন্ট্রোল সরাসরি কেন্দ্রের হাতে থাকা প্রয়োজন নয় কি? রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজনৈতিক রেষারেষি বা ইগো ফাইট থাকতেই পারে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কি সেই রেষারেষির বলি হতে দেওয়া যায়? অনেকে হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন, আরে মশাই, এসব কি মুখের কথা? চাইলেই হতো নাকি? একটা পূর্ণাঙ্গ রাজ্যের ম্যাপ কেটে তার একটা অংশকে আলাদা করে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া কি এত সহজ? যারা এটা ভাবছেন মনে মনে, তাদের বিনয়ের সাথে আমাদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 3 কথা মনে করিয়ে দিই। ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, পার্লামেন্ট চাইলে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থে যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে বা নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে পারে। আর যারা ভাবছেন বাস্তবে এসব হয় নাকি, তাদের বলি, একটু ফ্ল্যাশব্যাকে যান। আজ থেকে মাত্র 10 থেকে 15 বছর আগেও কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম যে কাশ্মীরে 370 ধারা কোনোদিন উঠবে? শুধু কি 370 ধারা উঠেছে, রাতারাতি গোটা জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়নি কি? চীনের আগ্রাসন ঠেকানোর জন্যে লাদাখকে সরাসরি কেন্দ্রের অধীনে আনা হয়েছিল। যদি লাদাখে সেটা হতে পারে, তবে শিলিগুড়ি করিডোর কেন নয়? আমরা ভাবতাম নকশাল বা মাওবাদীদের রেড করিডোরের স্পাইন ভাঙা অসম্ভব। আজ সেই মাওবাদীরা কোথায়?
তাদের নেটওয়ার্ক প্রায় নিশ্চিহ্ন হয়েছে তো। আমরা ভাবতাম ভারত বাংলাদেশের জটিল ছিটমহল সমস্যার সমাধান কোনো দিনই হবে না। দশকের পর দশক ধরে চলা সেই সমস্যার সমাধান হয়েছে তো। এমনকি যে রাম মন্দিরে 500 বছর ধরে আইন বা রাজনৈতিক লড়াই চলেছে, অনেকেই ভাবতেন এটা কোনোদিন সম্ভব হবে। আজ সেই রাম মন্দিরও সগৌরবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাস সাক্ষী, যখনই দেশের সার্বভৌমত্বের উপর বড় কোনো আঘাত আসার পরিস্থিতি তৈরি হয়েছে, রাষ্ট্র অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যদি ওপরের সবকটি ঘটনা বাস্তব হতে পারে, তবে ন্যাশনাল সিকিউরিটির চরম স্বার্থে চীনের চোখ রাঙানি এবং ভারতের ডেমোগ্রাফিক থ্রেটকে চিরতরে ধ্বংস করবার জন্যে শিলিগুড়ি করিডর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকাকে নিয়ে একটা স্ট্র্যাটেজিক কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি তৈরি করা কি খুব একটা অসম্ভব কিছু কি? এটা কোনো পলিটিক্যাল ডিবেট নয়, এটা হলো সারভাইভাল লড়াই। আমি আপনাদের কাছে সোজা সাপটা একটা প্রশ্ন করছি। ভারতের সুরক্ষার জন্যে উত্তর পূর্ব ভারতকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য শিলিগুড়ি করিডর এবং এই চিকেন স্নেক এই এলাকাকে কি রাজ্য সরকারের হাত থেকে বের করে সরাসরি কেন্দ্রের শাসনে অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা উচিত? হ্যাঁ কি না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। একজন দায়িত্বশীল ভারতীয় হিসেবে আপনার কি মত? এই ভিডিওটা পজ করুন আর কমেন্ট বক্সে আপনার মতামত এখনই লিখুন, কারণ আপনার আজকের মতামতই নির্ধারণ করবে আগামী দিনে ভারতের মানচিত্র। দেখুন, এখানে কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ পক্ষপাতিত্ব বা বিরোধিতার জায়গা নেই। এটা একটা নিখাত ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজির বিশ্লেষণ। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো জায়গা খালি থাকে না। আপনি দুর্বল হলে কেউ না কেউ আপনার সেই সুযোগ নেবেই। শিলিগুড়ি করিডর শুধু একখানি জঙ্গল বা রাস্তা নয়, এটা ভারতের হৃৎপিণ্ডের সেই ধমনী যা উত্তর পূর্ব ভারতকে বাঁচিয়ে রেখেছে। ভারত সরকার হয়তো শেষমেশ বুঝতে পেরেছে এই ধমনী সুরক্ষিত না রাখলে ভারতের গোটা শরীর পঙ্গু হয়ে যাবে। তাই এই মাস্টার প্ল্যান। আগামী দিনে এই অঞ্চলে আমরা আরও বড় ভৌগোলিক এবং প্রশাসনিক রদবদল দেখতে পারি। আর যখন সেটা হবে, মনে রাখবেন আপনি এই চ্যানেলে সেটা সবার আগেই শুনেছিলেন। ভিডিওটি ইনফরমেটিভ এবং জরুরি মনে হলে এখনই শেয়ার করুন প্রত্যেকটি ভারতীয়র সাথে। আমাদের দেশের সিকিউরিটি নিয়ে আপনাদেরকেই সচেতন হতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন হার্ট হিটিং ফ্যাক্ট বেসড বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরব। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।